উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় চ্যালেঞ্জে তৈরি পোশাক খাত, কম দামে পোশাক বিক্রি না করার তাগিদ বিজিএমইএর। নারী কর্মসংস্থান 1% বাড়লে জিডিপিতে যোগ হবে $11 বিলিয়ন বেশি, সানেমের গবেষণা। অক্টোবরে চায়ের উৎপাদন হয়েছে রেকর্ড 1,45,00,000 কেজি, একক মাস হিসেবে সর্বোচ্চ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রপ্তানি মূল্য বাড়লেও কাঁচামাল, বিদ্যুৎ, জ্বালানি এবং পরিবহনে বাড়তি খরচে পোশাক উৎপাদন ব্যয় বাড়বে 5% পর্যন্ত। এতে বর্তমানে চ্যালেঞ্জিং সময় পার করছে তৈরি পোশাক খাত। এজন্য দেশের রপ্তানিকারকদের উৎপাদন খরচের চেয়ে কম দামে পোশাক বিক্রি না করার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। শনিবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাজ্য এবং ইউরোপ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পোশাক খাতের ওপর ভর করে গত মাসে প্রায় $525 কোটি রপ্তানি আয় আসে। এ খাতের রপ্তানি বাড়ে 21% মতো। করোনা পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে বিদেশি ক্রেতাদের থেকে রপ্তানি আদেশ বাড়ছে বাংলাদেশে। তবে গেল এক বছরে সুতার দাম 60%, কন্টেইনার ভাড়া 5 গুণ বৃদ্ধি সহ বিদ্যুৎ ও জ্বালানির বাড়তি দামের চাপে আছে এ খাতের রপ্তানিকারকরা। সেই ডিজেলের দাম 30% বাড়ানো হয়েছে, সেই অনুপাতে ট্রান্সপোর্টেশন, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক কাঁচামাল ও সেবার মূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে 4 থেকে 5%। উদ্যোক্তা ভাই বোনদের অনুরোধ করব, আপনারা পণ্যের মূল্য নির্ধারণের বিষয়টিতে আরও সচেতন হবেন। কোনো অবস্থাতেই আপনারা যেন স্বাভাবিক উৎপাদন মূল্যের চেয়ে কম দামে অর্ডার নেগোশিয়েট না করেন। বিজিএমইএর সংবাদ সম্মেলনে বলা হয়, করোনায় পোশাক খাতে চাকরি হারানো কর্মীরা আবারও কাজে ফিরেছে। সংগঠনের নেতারা বলেন, 2026 সালে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও 12 বছর বিশেষ সুবিধা প্রয়োজন। যেন ইম্পোর্টের উপরে ওইরকম ইম্প্যাক্ট না পড়ে, বাট ডেফিনেটলি আমাদেরও কিছু কারেন্সির কিছু বেনিফিট আমাদেরকে পেতে হবে, নাহলে কিন্তু আমরা কম্পিটিটিভ থাকতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কারেন্সিটা এক্সপোর্ট ফ্রেন্ডলি চাই। সম্প্রতি যুক্তরাজ্য সফরে কার্বন নিঃসরণ অর্ধেকে নামানো এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক রিটেইল প্রতিষ্ঠান প্রাইমার্কের সাথে সমঝোতা স্মারক সই করেছে বিজিএমইএ। দেশের ব্র্যান্ডিংয়ের জন্য পোশাকের বাজার সম্প্রসারণে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ দেন ব্যবসায়ীরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারীদের কর্মসংস্থান অন্তত 1% বাড়লে চলতি বছরের জিডিপিতে যোগ হবে অতিরিক্ত $11.3 বিলিয়ন। বেসরকারি গবেষণা সংস্থা সানেমের জরিপে তথ্য উঠে এসেছে। সকালে এক অনলাইন অনুষ্ঠানে সানেম জানায়, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি অদৃশ্য কাজের স্বীকৃতি দিতে হবে। দেশে নারীর বিভিন্ন সাংসারিক কাজকে উৎপাদনশীল বা অর্থনৈতিক কাজ হিসেবে গণ্য করা হয় না। এসব কাজের মাধ্যমে দেশের জিডিপিতে নারীরা অবদান রাখলেও এর কোনো স্বীকৃতি নেই। সরকারি গবেষণা সংস্থা সানেম জানায়, দেশের তরুণীরা সবচেয়ে বেশি অদৃশ্য কাজে নিয়োজিত থাকেন, আর এসব কাজের জন্য তারা শ্রমবাজারে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। সানেমের গবেষণা বলছে, নারী কর্মসংস্থান 1% বাড়লে দেশের জিডিপিতে $11.3 বিলিয়ন যোগ হবে। যে কাজটি, যে ধরনের কাজগুলো কিন্তু অপ্রদর্শিত, অদৃশ্য, অবশ্যই সেটার জন্য মজুরি দেওয়া হয় না, এবং এই ধরনের কাজ আসলে শ্রমবাজারেও কাজ হিসেবে গণ্য করা হয় না এবং জাতীয় আয়েও গণ্য করা হয় না। বাজেট বরাদ্দের মাধ্যমে অবৈতনিক কাজের ধারণাটিকে আরো সমন্বিত ও স্বীকৃত করতে মানুষের জন্য ফাউন্ডেশনের সাথে কাজ করছে সানেম। গবেষণায় বলা হয়, নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ এবং সুবিধা পাওয়ার ক্ষেত্রে 15 বছরেও বড় ধরনের পরিবর্তন নেই। রিসোর্স অ্যালোকেশন আমরা যদি সুস্পষ্টভাবে এবং এফিশিয়েন্ট ভাবে করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে নারীর অস্বীকৃত অবদানকে যদি আমরা স্বীকৃতি দেই। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, নারীদের আরো দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে সরকার। এর ফলে আগামীতে নারীদের জীবনমান আরো উন্নত হবে বলে আশা করেন তিনি। সময় এবং ধৈর্য এবং পারসিস্টেন্স বা লেগে থাকা, অধ্যবসায় এবং এটাকে কন্টিনিউয়াসলি প্রেস করা, এটা আমাদের কৌশলের অংশ। নতুন বিশ্বর সঙ্গে আমাদের যোগদান করতে হবে, সেই জন্য আমরা কাজগুলো করছি।
অর্থনীতির মূলধারায় নারীদের অংশগ্রহণ বাড়াতে পারিবারিক জীবন, শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই বৈষম্য দূর করার তাগিদ বিশ্লেষকদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তো এই পোশাক খাতের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজিএম এর পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব। জনাব রাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আপনার কাছে প্রথমে জানতে চাইব যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি আসলে পোশাক খাতে কেমন প্রভাব ফেলবে? দেখুন, আমাদের এখন পর্যন্ত পাওয়ারের একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন করে ডিজেল জেনারেটর, এবং ডিজেলের মূল্য বৃদ্ধি অফকোর্স আমাদের প্রোডাকশন কস্টে অ্যাজ এ হোল অ্যাটলিস্ট 3 to 4% সেটাকে ইনক্রিজ করবে, কস্ট অফ প্রোডাকশন। আর আরেকটা বিষয় জানতে চাইব যে রপ্তানি কারকদের উৎপাদন খরচের চেয়ে কম দামে পোশাক বিক্রি না করার আহ্বান জানানো হয়েছে আজকের সংবাদ সম্মেলনে। তো বাড়তি দামের বিষয় আসলে ক্রেতাদের সাথে কি আলোচনা হয়েছে? জি, আমরা প্রত্যেকটা প্রোগ্রামেই আমরা সেটাকে ব্র্যান্ডিং এর মাধ্যমে হোক আর আমাদের ভ্যালু এডিশনের মাধ্যমে বলার চেষ্টা করছি বা স্ট্যাবলিশ করার চেষ্টা করছি যে আলটিমেটলি যে আজকে থেকে 20 বছর আগে যে বেসিক প্রোডাকশন হতো সেটা থেকে কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারাররা সরে এসেছে। এখন আমরা ভ্যালু এডেড প্রোডাকশন করছি। সো এবং কমপ্লায়েন্সের যে স্ট্যান্ডার্ড আগে 10 বছর আগেও ছিল তার চেয়ে অনেক বেটার স্ট্যান্ডার্ডে আমরা এখন ওয়ার্কার এনভায়রনমেন্ট বলেন বা টেকনোলজিক্যাল এনহ্যান্সমেন্ট বলেন সবকিছুই হয়েছে। সো এখন আলটিমেটলি কাস্টমাররা ভ্যালু এডেড প্রোডাক্ট নিয়েও আসতে হবে, ভ্যালু এডেড প্রাইস নিয়েও আসতে হবে। দুইটা যদি শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে আসে, প্রাইস নিয়ে না আসে, সেক্ষেত্রে আমরা বেশি দিন সাস্টেইন করব না। তো আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা গত 2 সপ্তাহ আমরা প্রায় 6টা সিটিতে আমরা প্রেজেন্টেশন দিয়েছি। এখানে সাস্টেনেবিলিটির উপরে COP26 এর গ্লাসগোতে আমাদের প্রেজেন্টেশন ছিল। আমাদের লন্ডনে 2টা রিটেল গ্রুপের সাথে আমাদের গ্রুপ ডিসকাশন ছিল এবং আমরাই সেটাকে হোস্ট করেছি। সেখানে আমরা বলার চেষ্টা করেছি যে সাস্টেনেবিলিটি শুধুমাত্র এক হাতে হলে হবে না, আমরা আমাদের যে দায়িত্বটা সেটা পালন করছি এবং আপনাদের উচিত হবে দায়িত্বশীল প্রাইস দিয়ে সেটাকে কোঅপারেট করা, সো দ্যাট এটাকে আমরা আরো 20 বছর ধরে চালিয়ে নিয়ে যেতে পারি। পোশাক খাতের জন্য বিকল্প বাজার খোঁজার কথা অনেকদিন ধরে কিন্তু বলা হচ্ছে। তো এই বিষয়ে আসলে কতটুকু এগিয়েছে বা অগ্রগতি হয়েছে? বিকল্প বাজারের একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে আপনি যদি দেখেন যে আমরা ইভেন নভেম্বর ব্যাপী আমাদের মিডল ইস্টের একটা ইনিশিয়েটিভ চলছে। এটা সরকারি পর্যায়ে দুবাই এক্সপোকে হাইলাইট করার জন্য হোক, সেখানে বাংলাদেশকে শোকেস করা হয়েছে এবং বাংলাদেশের শোকেসিং এর একটা মেজর প্রোডাক্টই হচ্ছে আরএমজি। এখানে আমরা মিডল ইস্ট মার্কেট, এখানে মিডল ইস্টের সাথে বেশ কিছু নর্থ আফ্রিকান এন্ড আফ্রিকান দেশও জড়িত আছে। এই সবগুলো দেশকেই আমরা ফোকাস করছি। এছাড়াও এশিয়া, জাপান, কোরিয়াকে আমরা খুব ফোকাসে নিয়ে এসছি। এখন আমরা কোরিয়াতে সম্ভবত ফেব্রুয়ারি মার্চ যে এলডিসি স্ট্যাটাস উঠে যাওয়ার সাথে সাথে যে সমস্ত দেশ থেকে আমরা এলডিসির ইকুয়াল ফেসিলিটি পাচ্ছিলাম, ডিউটি ফ্রি বা ডিউটি অ্যাডভান্টেজ, সেগুলোর উপরও আমরা কাজ করছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে করোনা পরিস্থিতি তো স্বাভাবিক হতে শুরু করেছে। তো পোশাক খাত এই ক্ষতি আসলে কতটুকু কাটিয়ে উঠতে পেরেছে? আসলে ক্ষতি যেটা হয়ে গেছে, যেটা আমাদের 2020-এ আমরা প্রায় 45 দিন আমরা কাজ করতে পারিনি এবং 2021-এও আমরা একটা ট্রানজিশনাল ছুটিতে প্রায় 15 দিন বা 20 দিন ছিলাম। সো একটা আমাদের প্রোডাক্টিভিটি বা আমাদের যে মার্জিন, আমরা যে লো মার্জিনে কাজ করি, তাতে করে 2020-এ যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করতে আসলে আরো 2 থেকে 3 বছর সময় লাগবে। হ্যাঁ, এখন আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটালের যে ক্যাশ ফ্লোর উপরে সাপ্লাই চেইন এনহ্যান্সমেন্ট বা সাপ্লাই চেইনের কস্ট বেড়ে যাওয়ায় ক্যাশ ফ্লোর উপরে যে প্রেশার আসছে, সেটা অলরেডি ওয়ার্কিং ক্যাপিটালের যে হলোটা বা যে গ্যাপটা হয়েছে 2020-এ, এটা আমাদেরকে অনেক ছোট বা মাঝারি আকারের ফ্যাক্টরিকে সাফাই দিচ্ছে এখন। তো এটা কাটিয়ে উঠতে আসলে 3-4 বছর লাগবে যদি কিনা আমরা প্রপারলি এক্সপোর্ট করতে পারি। জনাব রাকিব, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। চলে যাব পরের খবরে। হয়রানি নয় বরং বিধি মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানিয়েছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে দাবি জানান তারা। এই সময় তারা বলেন, ছোট বড় মিলিয়ে সারা দেশে রেস্তোরাঁ রয়েছে 4 লাখের বেশি।
এতে কাজ করে 30 লাখ শ্রমিক। কিন্তু নানা সময় বিভিন্ন সংস্থার মোবাইল কোর্টের মাধ্যমে হয়রানি হতে হচ্ছে। অনেকে ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। ভোগান্তি কমাতে রেস্টুরেন্টগুলোকে একটি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি রেস্তোরাঁ খাতকে আলাদা শিল্পের মর্যাদা দেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। এতে সামগ্রিক অর্থনীতিতে রেস্তোরাঁ খাতের অবদান আরও বাড়বে বলেও জানান তারা। ব্যবসার স্থাপনা, বিদ্যুৎ বিল, গ্যাস বিল বলছেন যে আমরা কত টাকা কিনলো। আমাদের এই সেক্টরটাকে শিল্পের মর্যাদার মাধ্যমে আমরা যদি নিতে পারি তাহলে আমাদের হাইজিন বলেন, আমাদের সার্ভিস বলেন, স্টাফদের ফ্যাসিলিটি বলেন, এবং সবচাইতে বড় যারা ক্রেতা, যারা ভোক্তা আমাদের আছে, এখানে তাদেরকে আমরা সুন্দর সেবা দিতে পারবো। অক্টোবরে দেশের চা বাগানগুলোতে রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। গত মাসে 167টি চা বাগানে 1,45,00,000 কেজি চা উৎপাদিত হয়েছে। এক মাসের হিসেবে এটি এ পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন। বাংলাদেশ চা বোর্ড এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। বছরের প্রথম 10 মাসে 7,93,00,000 কেজি চা উৎপাদিত হয়েছে দেশের বাগানগুলোতে। গত বছর একই সময় যার পরিমাণ ছিল 6,89,00,000 কেজি। সেই হিসেবে গত বছরের চেয়ে চা উৎপাদন বেড়েছে 1 কোটি কেজি। অনুকূল আবহাওয়া, সরকারের আর্থিক প্রণোদনা, বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ডের নিয়মিত তদারকি, বাগান মালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টায় দেশে এক মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজ ঢাকা জেলার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এবছর 498 জনকে বৃত্তি দিয়েছে ঢাকা জেলা পরিষদ। রীতি অনুযায়ী বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহ যোগাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ আয়োজন। ঢাকা জেলার 498 এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে ঢাকা জেলা পরিষদ। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলার 5 আসনেরই সংসদ সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের হাতে সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেন আয়োজকরা। পরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। আজকে সবার হাতে হাতে মোবাইল ফোন চলে গেছে, টেকনোলজি অ্যাডভান্স করতে দিয়েছে, সংযোগ বাড়ায় দেওয়া হয়েছে। সরকার যদি এই ফ্যাসিলিটিগুলি না দিতেন আমাদের এই অবস্থাটা আসতো। কিন্তু তথ্য প্রযুক্তির যে খারাপ দিকগুলো সেগুলো বর্জন করবে। গার্জিয়ানদের লক্ষ্য রাখবেন, আপনার সন্তান রাতে দরজা বন্ধ করে সারাক্ষণ কি করছে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা 1 আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ইতিহাস জানার উপর গুরুত্ব দেন। ক্যারিয়ার প্ল্যানিং এর পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ারও আহ্বান জানান তিনি। তোমরা তোমাদের ক্যারিয়ার প্ল্যানিংটা করা খুবই প্রয়োজন। চাকরি অনেক আছে, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট যেটা করা দরকার সেই চাকরির জন্য, সেই স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, এগুলি সব যেটা আছে, এটাই যে নতুন প্রযুক্তিটা যেটা আসতেছে, গ্লোবাল ভবিষ্যৎটা এটাই হবে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন তোমাদের জন্য, যে তোমরা এটা যে চ্যালেঞ্জটা যে আসবে এটা তোমরা মোকাবিলা যে করতে পারবা, এটার জন্য উনি অনুকূল পরিবেশ তৈরি করেছেন। কিভাবে পরে উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন সালমান এফ রহমান। এবছর 498 জন শিক্ষার্থীকে 10,000 টাকা করে প্রায় 50 লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের 75% কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। প্রতি বছর এই টানেল দিয়ে 63 লাখ গাড়ি চলাচল করবে বলা হলেও তা প্রায় 1.5 কোটিতে উন্নীত হবে। বিশাল এই চাপ সামলানোর প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু হয়েছে। দেশের একমাত্র এই টানেলের মূল দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল 9,880 কোটি টাকা। পরবর্তীতে ব্যয় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 10,374 কোটি টাকা। 2016 সালের 14 অক্টোবর টানেলটি নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। করোনা মহামারীর কারণে অন্যান্য খাতের চেয়ে 4 গুণ বেশি কর্মসংস্থান কমেছে বিশ্বের পর্যটন খাতে, যেখানে শুধুমাত্র এশিয়ার 5টি দেশে কর্মসংস্থান কমেছে 16 লাখের মতো। আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।
এশিয়ায় পর্যটন খাতে করোনার এমন নেতিবাচক প্রভাবকে বিপর্যয় হিসেবে দেখছে সংস্থাটি। মধ্যে ভয়াবহ ধস নামে বৈশ্বিক পর্যটন খাতে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার এক হিসেব বলছে 2020 সালে এ খাতে লোকসান ছাড়িয়েছে $2.4 ট্রিলিয়ন, আর চলতি বছর $1.6 ট্রিলিয়ন বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে, যেখানে উন্নত দেশের চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে উন্নয়নশীল দেশগুলো। সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর এক প্রতিবেদনে জানানো হয়, করোনা মহামারীর কারণে বিশ্বের 4 গুণ বেশি ক্ষতিগ্রস্ত পর্যটন খাতের কর্মসংস্থান, যার মধ্যে ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্রুনাই ও মঙ্গোলিয়ার পর্যটন খাতে চাকরির সংখ্যা কমেছে প্রায় 1/3। এ খাতে বেশি চাকরি হারিয়েছেন নারীরা। আইএলওর প্রতিবেদন অনুযায়ী মহামারীর প্রভাবে থাইল্যান্ডে পর্যটন খাতে মজুরি কমেছে প্রায় 10 ভাগ, যেখানে দেশটির অর্থনীতিতে 20 ভাগ অবদান রয়েছে এই খাতের। ফিলিপাইনে পর্যটন খাতে কর্মসংস্থান কমেছে 28 ভাগ আর গড় মজুরি 38% কমেছে। ভিয়েতনামে গড় মজুরি কমেছে 18 ভাগ এবং মঙ্গোলিয়ায় কমেছে 17 ভাগ পর্যন্ত। আর ব্রুনাই এ খাতের সর্বোচ্চ 40% কর্মসংস্থান কমেছে। এদিকে এশিয়ায় পর্যটন খাতে করোনার এই নেতিবাচক প্রভাবকে বিপর্যয় বলছে আইএলও। সংস্থাটি বলছে, এই অঞ্চলে টিকাদান শুরুর পর থেকে পর্যায়ক্রমে পর্যটকদের জন্য সীমানা খোলা শুরু হয়েছে। এই খাত কিছুটা গতি ফিরে পেলেও এখনও মজুরি বা কর্মসংস্থান আগের অবস্থানে ফিরে যেতে পারেনি। আগামী বছরেও এই অবস্থা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে সপ্তাহে শেয়ার বাজারের খবর। গত সপ্তাহে উত্থানে ছিল দেশের 2 স্টক এক্সচেঞ্জ। এই সময় ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক আবারও ফিরেছে 7,000 পয়েন্টের ঘরে এবং লেনদেন বেড়েছে প্রায় 19 ভাগ। পাশাপাশি ডিএসই বাজার মূলধন বেড়েছে 4,608 কোটি টাকা। তবে গত সপ্তাহে দর হারিয়েছে 50 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে 86 কোটি টাকা। বিদায়ী সপ্তাহের 5 কার্যদিবসেই প্রধান সূচক বেড়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে। ফলে গত সপ্তাহের উত্থানে ডিএসই এক্স সূচক আবারও ফিরেছে 7,000 পয়েন্টের ঘরে। এই সময় 95.89 পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক অবস্থান করছে 7,091 পয়েন্টে। এছাড়াও ডিএস30 সূচক 14 এবং সরিয়া সূচক বেড়েছে প্রায় 3 পয়েন্ট। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে। মোট লেনদেন হয়েছে 6,992 কোটি 61 লাখ টাকার শেয়ার, যা আগের সপ্তাহের চেয়ে 1,094 কোটি 14 লাখ টাকা বেশি। সে হিসেবে ডিএসই এর দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1,398 কোটি 52 লাখ টাকা। গত সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া 384টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 50 ভাগ প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে 173টির, কমেছে 191টির এবং অপরিবর্তিত আছে 16টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এইদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এর বাজার মূলধন। সপ্তাহের শেষ কার্যদিবসে 4,608 কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে 5,61,078 কোটি টাকা। সেই হিসেবে গত 2 সপ্তাহে ডিএসই এর বাজার মূলধন বেড়েছে 9,520 কোটি টাকা। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় আইএফআইসি ব্যাংক, তৃতীয় ব্র্যাক ব্যাংক, চতুর্থ ওরিয়েন্ট ফার্মা এবং পঞ্চম অবস্থানে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। এই সময় প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে 60 ভাগ। দ্বিতীয় ওরিয়েন্ট ইনফিউশন, তৃতীয় ব্র্যাক ব্যাংক, চতুর্থ প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পঞ্চম অবস্থানে রয়েছে ওয়ান ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 226 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,723 পয়েন্টে। 86 কোটি 41 লাখ টাকা বেড়ে মোট লেনদেন হয়েছে 252 কোটি 11 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।